তো আবতারের প্রথম অংশে আমরা দেখতে পাই যে রিমি ছাদ থেকে পড়ে মারা যায়। তারপর থেকে রামলালের মন খুব খারাপ হয়ে যায়। সে সব সময় বসে বসে কাঁদতে থাকে। সে তার মেয়ের মৃত্যুর জন্য নিজেকেই সবসময় দায়ী করে। এইভাবেই চলতে থাকে। সে ওই ঘরের ছাদের মধ্যে বসে সিঁড়ির দিকে তাকিয়ে থাকে, ভাবে হয়তোবা তার মেয়ে এই সিঁড়ি দিয়ে কখন ছাদ থেকে নেমে আসবে। এই আশায় ঘরের মধ্যে বসে ওই সিঁড়ির দিকে তাকিয়ে থাকে আর নিজের মনের মধ্যে মেয়েকে কল্পনা করতে থাকে। কিন্তু এইদিকে রিমির আত্মাটা এই বাড়ির মধ্যেই থেকে যায়। রিমিও এই বাড়ি ছেড়ে যেতে পারেনি। সেও তার বাবার সঙ্গে কথা বলতে চায়, কিন্তু সে তো আর কথা বলতে পারে না। রিমির কথা তো আর তার বাবা বুঝতে পারবে না। তো এইভাবেই চলছিল। রিমির বাবা এইভাবে নিচে বসে সিঁড়ির দিকে তাকিয়ে থাকতো। একদিন রিমির বাবা এইভাবেই বসেছিল আর সিঁড়ির দিকে তাকিয়েছিল। এমন সময় একটা ঘটনা ঘটে। অন্ধকার হয়ে যায়। তারপর যখন আলো জ্বলে উঠে, তখন রিমির বাবা রিমিকে সিঁড়ির মধ্যে বসা দেখতে পায়। রিমির বাবা চেয়েই থাকে রিমির দিকে। কি বলবে, কি করবে, কিছুই বুঝতে পারছিল না। কিন্তু রিমির বাবা দেখে রিমির চোখটি একটু অন্যরকম, স্বাভাবিক নয়। কেমন যেন সাদা সাদা হয়ে গেছে। চোখের মধ্যে যেন কোনো রক্ত নেই, কোনো ভাষা নেই, কেমন যেন চোখটি। রিমির বাবার একটু ভয় লাগছিল, কিন্তু রিমিকে দেখতে পেয়ে সে মনে মনে আনন্দিত ছিল। কিন্তু হঠাৎ রিমির এখান থেকে সরে যাওয়ায় রিমির বাবা অজ্ঞান হয়ে পড়ে থাকেন মেঝেতেই। তখন তারা, রিমির মা এবং ভাই দৌড়ে এসে দেখে রিমির বাবা নিচে পড়ে আছেন। তখন তারা তাকে তুলে নিয়ে বিছানায় শোয়ানোর জন্য নিয়ে যায়। তখন রিমির ভাই বুঝতে পারে যে বাবার কিছু একটা হয়েছে। তাই সে তার বাবাকে দেখার জন্য একজন কবিরাজকে ফোন করে, একজন তান্ত্রিককে ফোন করে। তো রিমির ভাই তান্ত্রিককে ফোন করে বলে যে আমার বোনের মৃত্যুর পর আমার বাবার এরকম একটা অবস্থা হয়ে গেছে। বাবা না ঠিক মতো খায় না ঘুমায়। তো এই কথা তো শুনে তান্ত্রিক বললো, ঠিক আছে, আমি এসে তোমার বাড়ি দেখব। তো একদিন তান্ত্রিক এসে তাদের বাড়িটা ভালো করে দেখে। যে জায়গা রিমি পড়েছিল সেই জায়গাটাকেও ভালো করে দেখে, যে জায়গা থেকে পড়েছিল সেটাও দেখে ভালো করে। এইভাবেই ভালো করে দেখে তান্ত্রিক বুঝতে পারে যে এই বাড়িতে ভূতের ছায়া আছে। তারপর সে তার তান্ত্রিক রিমির মা এবং বাবাকে গিয়ে বলে যে আপনাদের বাড়িতে রিমির আত্মা ঘুরছে, তাই আপনাদের এই অবস্থা। আমি একটা যজ্ঞ করে রিমির আত্মাকে ডাকবো এবং তার সাথে কথা বললেই বুঝতে পারবো যে কি হয়েছে। এই বলে তান্ত্রিক এখান থেকে চলে যায়। পরের দিন তান্ত্রিক একটা যজ্ঞের আয়োজন করে। সেই যজ্ঞে কোনো মহিলা থাকবে না। রিমির মাই যজ্ঞে থাকেনি। রিমির বাবা, ভাই এবং তান্ত্রিক মিলে এই যজ্ঞটা শুরু করে। তো এই যজ্ঞ করতে করতে তান্ত্রিক রিমির আত্মাকে এই যজ্ঞের সামনে আহ্বান করে। এইভাবে কিছুক্ষণ যজ্ঞ চলার পর সেখানে রিমির আত্মা আসে। আস্তে আস্তে করে তারা বুঝতে পারছিল যে এখানে কিছু একটা আছে, এক্ষুনি আসবে আত্মা। তার কিছুক্ষণ পরেই দেখা যায় এখানে রিমির আত্মা এসে দাঁড়িয়ে গেছে। তখন তান্ত্রিক তাকে জিজ্ঞেস করে যে কেন কেন এরকমটা হচ্ছে তাদের সঙ্গে, কেন তোমার বাবা ঘুমোতে পারছে না, খেতে পারছে না, কেন তোমাকে সবসময় তোমার বাবা দেখতে পাচ্ছে। এই বলে তান্ত্রিক রিমিকে সবকিছু জিজ্ঞেস করে। রিমি তখন
সবকিছু বুঝিয়ে বলতে লাগলো। রিমি বলল যে তখন রিমি বলল যে আমি আত্মহত্যা করিনি, আমি বাবার উপর অভিমান করে আত্মহত্যা করিনি। আমি সেদিন এমনিতেই ছাদে গিয়ে বসেছিলাম, কিন্তু হঠাৎ আমার মা যখন আমাকে ডাকলো তখন আমি পা ফসকে নিচে পড়ে যাই এবং আমার মৃত্যু হয়। কিন্তু আমার বাবা আমার মৃত্যুর জন্য নিজেকেই দায়ী করছে। আমার বাবা ভাবছে যে আমি পড়ে গিয়ে নয়, বরঞ্চ আমি আত্মহত্যা করেছি বাবার উপর অভিমান করে। কিন্তু বাবা, এটা সত্যি নয়, আমি তোমার উপর কোনো অভিমান করিনি। তখন সত্যি আমার একটু খারাপ লেগেছিল, তুমি আমাকে বকেছিলে আমার জন্য চুড়ি আনোনি, কিন্তু এর মানে এই নয় যে আমি তোমার উপর অভিমান করে ছাদ থেকে পড়ে আত্মহত্যা করেছি। ওইটা শুধু একটা অ্যাক্সিডেন্ট ছিল, আমি উঠতে গিয়ে পা ফসকে পড়ে যাই। আমি এই কথাটি বাবাকে বলতে চেয়েছিলাম, কিন্তু আমি কোনোভাবেই এই কথাটি বাবাকে বলতে পারিনি। তাই আমি ভেবেছি যদি আমি একটু বাবার সামনে আসি, হয়তো বাবা কোনো তান্ত্রিককে ডাকবে, তখন আমি তান্ত্রিককে সব কিছু খুলে বলতে পারবো এবং তান্ত্রিক আমার বাবাকে সব কিছু বুঝিয়ে দেবে, যাতে করে আমার বাবা একটা স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে। আমি আমার বাবাকে এইভাবে দেখতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে, আমি এই বাড়ি ছেড়েও যেতে পারছি না, তাই আমি বাবার সামনে এসেছি। তারপর রামলাল বুঝতে পারে। রামলালও সব কথা তার স্ত্রীকে বুঝিয়ে বলে যে আমার মেয়ে আত্মহত্যা করেনি, তার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, সে পা ফসকে পড়ে মারা যায়। তারপর তারা আস্তে আস্তে নিজেরা স্বাভাবিক হয়ে ওঠার চেষ্টা করে। মেয়ের দুঃখ, মেয়ে মারা যাওয়ার দুঃখটাকে আস্তে আস্তে ভুলে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার চেষ্টা করে। তারপর থেকে রামলাল তার কাজে, ব্যবসায় সব দিকেই মন দেয়। পরিবারের বাকি ছেলে এবং স্ত্রীর দিকেও তার মনোযোগ হয়। এইভাবে সে তার পুনরায় আগের জীবনে ফিরে যায়। সে তার মেয়েকে খুব মিস করে, কিন্তু নিজের ছেলে এবং স্ত্রীকেও এখন দেখে শুনে রাখে। এইভাবেই এই গল্পটা শেষ হয়ে যায়। আমি একজন নতুন ইউটিউবার, এত ভালো করে গল্প বলতে পারি না, কিন্তু আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি নিশ্চয়ই নতুন নতুন গল্প নিয়ে আসার চেষ্টা করব। প্লিজ আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওর দিকে লাইক কমেন্ট করবেন। আশা করছি আপনাদের জন্য ভবিষ্যতে আমি ভালো ভালো গল্প নিয়ে আসতে পারবো। তো এই বলে আজকে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আগামী দিন অন্য কোনো গল্প নিয়ে, অন্য কোনো আজকের জন্য এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।